আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিএনএ টেস্ট থেকে শুরু করব। ডিএনএ টেস্ট, এটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট কেন বলা হয়? আসলে প্রত্যেকটা মানুষের শরীর থেকে প্রতি 24 ঘন্টায় প্রায় 40,000 কোষ ঝরে পড়ে যায়। প্রতি 24 ঘন্টাতে এরকম 40,000 কোষ ঝরে পড়ে যাচ্ছে। তো এই যে 40,000 কোষ ঝরে পড়ে যায়, নতুন কোষ তো আবার তৈরি হয় প্রতিনিয়ত। তো ঝরে পড়ে যাওয়ার সময় যেটা হয়, হাত থেকেও তো পড়ে যায়, শরীর থেকেও পড়ে যায়। তো আমাদের বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা বলছে যে একটা ঘর যদি আবদ্ধ থাকে, ধরো ভিতরে কোনো কিছু ঢুকছে না, এরকম করাও থাকে, তুমি যদি ওই ঘরে থাকো, রাত্রেবেলা ধরো পরিষ্কার করে তুমি যদি আর কি মুছে ফেলো সব ধুলাবালি, সকালবেলাতে তুমি দেখবা যে সেখানে অনেক ময়লা তাও হয়েছে। তো তোমার ধারণা যে এটা হচ্ছে বাইরে থেকে আসা ময়লা। তো বলা হচ্ছে যে বৈজ্ঞানিকরা বলছে এর মধ্যে 65%ই হলো তোমার শরীর থেকে ঝরে পড়া কোষ, যেগুলো কি সাইটোপ্লাজম শুকিয়ে দিয়ে ধুলাবালির মতো হয়ে হয়ে থেকে গেছে। তো এই যে ঝরে পড়ে যায়, যখন কোনো ব্যক্তিকে কেউ খুন করে, যে পিস্তল দিয়ে খুন করে, সেই পিস্তলে তার ফিঙ্গারপ্রিন্ট বলতে তার শরীর থেকে ঝরে পড়া কোষগুলো ওই পিস্তলের উপরে ঝরে পড়ে। বুঝছো? চাকুতে হত্যা করছে, তো ওই চাকুতে হাত দিয়েছে, তো ওই হাতের কোষগুলো ঝরে পড়েছে। তো ওই কারণে দেখবা যে সিআইডিতে কি করে, রুমাল দিয়ে ধরে বা হাতে গ্লাভস করে ধরে, কারণ নিজেরটাও যেন ঝরে না পড়ে এইটার জন্য। তারপরে ওটা দেখা যায় কোনো নমুনা পেলেও কিন্তু ওটা একটা পলিথিনের মধ্যে রাখে না, যাতে বাইরে কোনো কিছু না পড়ে, এরকম কিন্তু দেয় না। যে এমনকি কাপে চা খেয়েছে, এক জায়গায় খুন হয়েছে, কাপে চা খেয়েছে, কাপগুলো নমুনা হিসেবে সংগ্রহ করে। ওখানে হয়তো কোনো কোষ, ঠোঁট থেকে কোষ ঝরে পড়েছে, সেখানে কোষ থাকতে পারে। বুঝা গেল কি? আচ্ছা, এখন এই নমুনাগুলা তোমার সংগ্রহ করার পর সন্দেহজনক 10 জনকে ধরো গ্রেপ্তার করছে। এবার প্রত্যেকে শরীর থেকে, রক্ত থেকে, থুতু থেকে, লালা থেকে বিভিন্ন হচ্ছে কোষ দিবে। হ্যাঁ, নেওয়ার পর ওই কোষের মধ্যে তো ডিএনএ আছে। তো ওই ডিএনএ তো অনেক লম্বা। তো এত লম্বা জিনিস অনেক পেঁচিয়ে থাকে, এই জিনিসটাকে তোমার আগে ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করা হয়। কারণ হচ্ছে যে এত বেশি লম্বা, এটা অত বড় লম্বা অবস্থায় চেক করাটা খুব মুশকিল, এই জন্য ছোট ছোট টুকরো করা হয়। বুঝছো? ছোট ছোট টুকরো করে ঠিক কোন অংশে অমিল থাকে একটা মানুষের সাথে আর একটা মানুষের, ওই অংশগুলো টুকরার মধ্যে আলাদা করা হয়। তারপরে কি করা হয়, যে সন্দেহজনক যে ধরা হয়েছে, যে 10 জনকে, তার কোষের ডিএনএ ধরা টুকরা করেছে, আর নমুনা যে পিস্তলটা পাইছে, ওই পিস্তলে তো হাতের কোষ পড়েছিল, সেখানে ডিএনএ আছে, ওগুলো টুকরা টুকরা করা হয় এবং একটা নির্দিষ্ট টুকরার সাথে মেলানো হয়। অত বড় মিলানো খুব কঠিন, নির্দিষ্ট টুকরার সাথে মেলানো হয়, যেগুলা সাধারণত এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে অমিল হয়, ওগুলা মেলানো হয়। মিলায় যে একই মানুষ হলে তো, যে ধরো আমি কোথাও গেছি, আমি কারো বাসায় চা খেয়েছি, তাহলে আমার ঠোঁটের কোষ ওখানে ধরে পড়বে, আমাকে সন্দেহজনক ধরো ওখানে থাকতে হবে, আমাকে সন্দেহজনক ধরলো, ধরার পরে আমার শরীর থেকে, রক্ত থেকে কোষ নিল বা ঠোঁট থেকে কোষ নিল, নিয়ে আমার ডিএনএ টুকরো কাটলো, আর যেটা নমুনা বেঁধে সেটা টুকরো করলো, করে দুই টুকরাগুলো মিলাবে। মিলালে একই ব্যক্তি যদি হয় হয় আর কি, তাহলে কি হবে, আমার যদি আগে এরকম থাকে, ধরো এরকম থাকে, তাহলে ওই নমুনার মধ্যে তো এই সেম জিনিসটা থাকবে। এটা আমি দুটাতে দেখলাম, এরকম অসংখ্য আছে, সেম থাকবে, তাই না? কিন্তু যদি আমি না হয়ে অন্য কেউ খুন করে, তাহলে কিন্তু কি হবে, এখানে আগে দেখা যাচ্ছে এরকম থাকবে, এরকম আগে থাকবে, মানে এটা সাথে মিলবে না। তার মানে হচ্ছে এই ব্যক্তি খুনি না। এই ডিএনএ টেস্টের মাধ্যমে তোমার আত্মীয় স্বজন, কে কার আত্মীয় স্বজন, এটাও বের করা যায়। কেন? যে কারণ হলো যে একটা বাবার সাথে সন্তানের 1000 জনের একটা ডাটা কালেকশন আছে, কত পার্সেন্ট মিল থাকলে সে তার বাবা বা সে তার সন্তান, এটা একটা আগে থেকে করা আছে। ওই পার্সেন্টেজ মিল থাকলে বোঝা যায় যে এই ব্যক্তি এর বাবা বা এই ব্যক্তির সন্তান। একইভাবে ভাই বোন, কত পার্সেন্ট মিল থাকলে বোঝা যাবে সেটা তার ভাই বোন, কত পার্সেন্ট মিল থাকলে বোঝা যাবে সেটা তার চাচাতো ভাই বোন বা খালাতো মামা বা বন্ধু ভাই বোন। বুঝছো? এই পার্সেন্টেজ করা আছে, ওই পার্সেন্টেজ মিললেই বুঝে নেওয়া যায়। 100% মিলবে না, 100% মিললে তো হুবহু একই রকম, তাই না? ওই পার্সেন্টেজ দেখে বোঝা যায়, আত্মীয় স্বজনও চিহ্নিত করা যায় যে
যে এ হারাই গেছিল 20 বছর আগে পাওয়া গেছে, এই ডিএনএ টেস্ট করলে বুঝতে পারা যায়। বুঝতে পারছো? যে যেমন কিছুদিন আগে একটা নাকি ধর্ষণ হয়েছিল, 11 বছরের একটা মেয়ে, তো দোষ দিয়ে সেটা হুজুরে, তো হুজুর তখন বলছিল ডিএনএ টেস্ট করার জন্য। ডিএনএ টেস্ট করে দেখে না আসলে হুজুরের দোষ না, অন্যজন। হ্যাঁ, তো তাহলে এই ডিএনএ টেস্টটা খুবই একটা জরুরি জিনিস, এটা দিয়ে সবকিছু বোঝা যায়। ওই জন্য বলা হচ্ছে না, কোরআনে একটা কথা আছে না যে মানুষের হাত কথা বলবে, আসলে ডিএনএ টেস্টের মতো করে কথা বলবে, হ্যাঁ, যে সত্যি সে অপরাধী কিনা। যে এরকম তখন হয়তো মানে সরাসরি ওইটা আরো ডেভেলপ পরকালে হতো, সরাসরি হাত থেকে কথা বের হবে, যে আরো ডেভেলপ, যে এই অপরাধ করছি বা করিনি, হ্যাঁ, এরকম আর কি। তাই না? তাহলে ডিএনএ টেস্ট হলো এটা, এটা করার সময় তোমার হচ্ছে কিছু অ্যাগার জেল দেওয়া হয় ওই ইয়ার উপরে, তারপর হলো অটো রেডিও অ্যাক্টিভ মানে আলো রশ্মি প্রয়োগ করা হয়। বর্তমানে কম্পিউটারে তোমার হচ্ছে আগে থেকে কিছু প্রুফ থাকে, প্রুফ মানে হলো মার্কারি বা proof, মানে আগে থেকে কিছু তোমার হচ্ছে রাসায়নিক কেমিক্যাল থাকে। ওই কেমিক্যালের সিস্টেম হলো যে যদি সেম সেম ডিএনএ হয় তাহলে কম্পিউটারে একটা লেখা যাবে, তো ওখানে একটা আলো জ্বলে উঠবে। এখন অনেক ডিজিটাল, মানে চোখ দিয়ে দেখে দেখে দেখতে হয় না মিল আছে কিনা, কম্পিউটারে বলে দেবে যে এটা হলো ম্যাচ করেছে, হ্যাঁ, এরকম আর কি। তো ওই প্রুফ এক ধরনের কেমিক্যাল থাকে, ওটা দিয়ে বের করা যায় যে সত্যি সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা। বুঝতে পারছো কি? তো এটা রিডিং করে দেখবে, সমস্যা আছে কিনা পরে ছুটির পরে, আজকে শেষ করে দিতে চাই। হ্যাঁ, মানুষের লিঙ্গ নির্ধারণ, মানুষের লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা কেমন, এটা কিন্তু পরীক্ষা সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা, লিঙ্গ নির্ধারণ তোমরা এটা আগে থেকে কোথাও কিছুটা জানো, তাই না? জানো না এই ব্যাপারটা যে মানুষের কোষের মধ্যে, হ্যাঁ, জানো না মানুষের কোষের মধ্যে মোট কয়টা 46টা ক্রোমোসোম আছে, কিন্তু এটা আমরা 23 জোড়া বলি, 46টা, তাই তো? এর মধ্যে 22 জোড়া ক্রোমোসোম, 22 জোড়া ক্রোমোসোম পুরুষ স্ত্রীতে সেম, এটা পুরুষের 22 জোড়া যোগ 1 জোড়া, যোগ 1 জোড়া। আবার এটা তো মনে করো মহিলা, এখানেও তাদেরও 22 জোড়া থেকে যোগ 1 জোড়া, এই 1 জোড়াটা ভিন্ন হয়, মানে এইটা খালি ভিন্ন, এটা এটা দেহকোষ গঠন করে, চেহারার কোনো কিছু করে না, জাস্ট যে নাক মুখ কেমন হবে এইসব এসব তৈরি করে। আর 1 জোড়া যে আছে সেটাই কিন্তু চেহারাকে চেঞ্জ করে ফেলে, মেয়েদের চেহারা ভিন্ন, পুরুষদের চেহারা ভিন্ন, পুংজননাঙ্গ তৈরি করা, স্ত্রীজননাঙ্গ তৈরি করা, এই কাজগুলো করে। তো এই চিহ্ন দ্বারা পুরুষ বোঝায়, এই চিহ্ন দ্বারা কেন পুরুষ বোঝায় বলো তো? এটা হলো গ্রিক একজন দেবী মার্স, যার নাম, তো এই মার্স হচ্ছে যাকে যুদ্ধের দেবতা বলা হয়, তার হাতে একটা ঢাল আর একটা বর্ষা, এটা নিয়ে যুদ্ধ করে বেড়ায় গ্রিক দেবতা, ধারণা গ্রিকদের। তো যেহেতু এটা দেবতাটা হচ্ছে পুরুষ, সে এরকম ঢাল আর বর্ষাতে যুদ্ধ করে, তাই এই চিহ্নটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঢাল আর একটা কি? ঢাল আর বর্ষা, 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 হ্যাঁ। আরেকটা হলো এই যে এই চিহ্নটা গ্রিক দেবী, একজন দেবী নাম হলো ভেনাস, নাম হলো ভেনাস। তো এই দেবী হচ্ছে, একে বলা হয় সুন্দরী দেবী, মানে খুবই সুন্দরী, এত সুন্দরী যে নিজের চেহারা নিজে দেখে, হাতে পায় না সবসময় নিজের চেহারা নিজে দেখে, সারাক্ষণ দেখে। তো যেহেতু এটা ওই দেবীটা মেয়ে, তাই এই হাতলযুক্ত আয়নার ছবি দিয়ে মেয়ে চিনি মহিলা বোঝানো হয়, এই জন্য এটা হলো মহিলা, এটা পুরুষ। বুঝতে পারছো? এটা এই হিসেবে প্রতীক হলো। তো এখন যেটা হয় মিউজিক বিভাগে কি হবে, মিউজিক বিভাগে তো অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে মিউজিক বিভাগে ধরো এটা 22টা হয়ে যাবে, জোড়া না, 22টা যোগ একটা, এখানেও তাই, কিন্তু 22টা মিউজিক বিভাগে 22টা যোগ একটা, এরকম হয়ে যাবে তো, তাই না? এখন যে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, যে এখন পুরুষদের তো তোমার আমরা জানি যে পুরুষদের ধরো এক্স এক্সে কয়টা? 22টা, এটা কিন্তু 22টা। এখানেও কিন্তু স্ত্রীদেরও তাই, যে এখানেও কিন্তু একই কাহিনী, অর্থাৎ এখানেও কিন্তু যে 22টাই কিন্তু এক্স এক্স,
মনে করো XX 22টা আছে, কিন্তু লাস্ট যে এক জোড়া আছে সেটাও কিন্তু আবার XX, সেটাও কিন্তু XX, কিন্তু শুরুতে কিন্তু ভিন্ন। যে 22টা মনে করো এই 22টা তো এরকম, আর এক জোড়া যেটা এই এক জোড়া কিন্তু আবার একটু ভিন্ন। এই যে এটা XY, এই জায়গাতেই ঝামেলা, এই জায়গাতেই পার্থক্য। তাহলে হচ্ছে যে 22 জোড়া কিন্তু XX, 22 জোড়া হলো XX, 22 জোড়া XX, এটা যেমন XX কিন্তু 22 জোড়া XX, 22 জোড়া 22টা, 22 মানে এখানে ধরলে, এখানে যদি ধরি তাহলে 22 জোড়া হবে, এখানে ধরলে 22টা হবে, এখানে ধরলে 22 বিভাজনের সময় 22টা। হ্যাঁ, আর এইখানে কিন্তু এটা তো XX আছে, কিন্তু এইখানে তো এখানেও আবার XX আছে, এখন অর্ধেক হচ্ছে, তখন এখানে তো অর্ধেক মানে 22টা, তাহলে 22টা তো XX আছে, কিন্তু যে একটা আছে সেটা এটা হয় X আসবে আর না হলে Y আসবে, যে কোনো একটা। দুই রকম হতে পারে, শুক্রাণু অনেকগুলো তৈরি হয়। কোন শুক্রাণুতে মনে করো, কোন শুক্রাণুতে Y যাচ্ছে, এটা একটা শুক্রাণু মনে করো, এটা মনে করো একটা শুক্রাণু, কোন শুক্রাণুতে মনে করো Y নিয়ে যাচ্ছে। আবার আরেকটা শুক্রাণুতে কি করতেছে, X তো স্বাভাবিকই আছে, কিন্তু নিয়ে যাচ্ছে কি X নিয়ে যাচ্ছে। তাহলে দুই ধরনের শুক্রাণু তো অনেকগুলো বের হয়, 40 কোটি বের হয়, 40,000 কোটি বের হয়, 40,000 কোটি বের হয়। কোন শুক্রাণুতে আছে 22টা তো স্বাভাবিক, হয় Y না হলে X। এখানেও তাই, এখানে তাই বলতে এখানে একটু ভিন্ন। এখানে ধরো দেহকোষে তো সবসময় XX, তাই না? এখন এখানে যে দুইটা তৈরি হবে, দুইটাতেই কিন্তু সেম, কোথাও Y নাই। এটা ধরো ডিম্বাণু, আরেকটা ডিম্বাণু, যতগুলো ডিম্বাণু হোক না কেন সব ডিম্বাণুতেই কিন্তু সেম আর কি যোগ X, একটা করে দিই এই দুইয়ে। তার মানে কি এখানে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আমি ভুল করলাম, এই জায়গা যেহেতু অর্ধেক হয়ে গেছে, তাহলে কি অর্ধেক হয়ে গেল তো একটাই, তাই না? অর্ধেক যে মিউসিস অর্ধেক হয়ে গেছে না, মিউসিস অর্ধেক হয়ে গেছে, তাহলে একটাই। এখন এবার একটু খেয়াল করো, 22টাই X, আর একটা Y অথবা X, পুরুষে এটা Y অথবা X পুরুষে, এটা কি পুরুষে। মহিলাতে যতগুলো ডিম্বাণু হোক না কেন, একের অধিক ডিম্বাণু যদি হয়, তাহলে কিন্তু দেহকোষে 22টা X, জনন কোষের ক্ষেত্রে সেটা কিন্তু একটা X, আরেকটা ডিম্বাণু হবে সেটাও X। ওখানে কিন্তু Y এর কোনো অস্তিত্ব আছে? এখানে Y এর কোনো অস্তিত্ব নাই, ডিম্বাণুর মধ্যে Y এর কোনো অস্তিত্ব নাই। এই কারণে দেখা যাচ্ছে কোন শুক্রাণু এর সাথে মিলবে তার উপরে ভিত্তি করে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা নির্ভর করে। এখন কথা ধরো যদি এটার সাথে এটা মিলন ঘটে, তাহলে দেখো এই যে XX, তাহলে কি এই 22 জোড়া, তাই না? এই যে XX হলো মানে কি এই যে 22 জোড়া XX আর এক জোড়া, হ্যাঁ, আর এক জোড়া ওটা হচ্ছে XX, এক জোড়া XX, তাহলে 46টা হয়ে গেল না, 46টা হয়ে গেল, জাইগোট কি 46টা ক্রোমোসোমধারী হয়ে গেল। এখন যদি এইটা মিলিত হয় তাহলে কি হবে দেখো, এটা মিলিত হলে এবার একটু খেয়াল করো, এবার কিন্তু যে কি হচ্ছে XX তো যথারীতি XX, তাই না? কিন্তু এই যে X আর Y আছে, এক জোড়া কি X আর Y, তাহলে এটা মেয়ে হলো, এটা কি হলো মেয়ে, আর ওটা হয়ে গেল ছেলে, এটা মেয়ে আর ওটা হয়ে গেল ছেলে, এটা কি ছেলে। আমি আরেকবার বলি যে মানুষের 46টা ক্রোমোসোম আছে একটা কোষের মধ্যে, 46টা, এর মধ্যে বলা হচ্ছে 44টা, এর মধ্যে 44টা ছেলে মেয়ে উভয় সেম, ছেলের যেমন দেখতে মেয়েরও তেমন দেখতে। এই 44টা তোমার হচ্ছে কাজ হলো আমাদের দেহ গঠন করা, নাক চোখ মুখ এগুলো তৈরি করা। আর লাস্টে যে এক জোড়া আছে সেটা মেয়েদের ক্ষেত্রে দুইটাই X, এক
এক জোড়া এক্স এক্স, তাই না? আচ্ছা, তো এখন এক্স এর কাজ কি? এক্স এর কাজ কিন্তু যে যেটা এক জোড়া সেক্স ক্রোমোসোম বা যৌন ক্রোমোসোম আছে, জনন কোষ আছে না, জনন কোষ তৈরি করে। এক্স এর কাজ কিন্তু মেয়ের জননাঙ্গ তৈরি করা, মেয়েদের যে জননাঙ্গ সেটা তৈরি করা, মুখের কাটিং কুটিং একটু ভিন্ন হয়তো, এসব তৈরি করা হলো এক্স এর কাজ। ওয়াই এর কাজ কিন্তু পুরুষ জননাঙ্গ তৈরি করা এবং শরীরকে একটু শক্ত করা, মুখের চেহারা একটু ভিন্ন করা, এগুলো কাজ। এখন কথা হলো একটা পুরুষের মধ্যে, যেমন এটা ধরো ছেলে হয়েছে, তাই না? এটা ছেলে হয়েছে, একটা ছেলের মধ্যে এক্স টা একটা আছে, মানে মহিলাদের একটা কিন্তু ক্রোমোসোম আছে যে এক্স একটা আছে না, তারপরেও কেন হলো ছেলে কেন হয়, মেয়ে কেন হয় না? দুটোই তো আছে, ওয়াই আছে ছেলেদেরটা আর এক্স আছে মেয়েদেরটা, তারপরেও কিন্তু যেটা ছেলে সে কিন্তু মেয়েও হয়ে যেতে পারে, কিন্তু তা কিন্তু হচ্ছে না, ছেলেই হচ্ছে। এর কারণটা হলো ওয়াই ক্রোমোসোম এক্স ক্রোমোসোম পুরো প্রকট ডমিনেন্ট, ওয়াই ক্রোমোসোম এক্স ক্রোমোসোম পুরো কি প্রকট ডমিনেন্ট, এই কারণে এক্স ক্রোমোসোমকে দমন করে ওয়াই দেখাচ্ছে। কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে, ঝামেলা হলো পৃথিবীতে অনেক পুরুষ, প্রতি 10 লক্ষের মধ্যে একজন পুরুষ থেকে আবার মেয়ে হয়ে যায়, জানো কি এটা? এটা সার্ভিসে দেখবা, হ্যাঁ, কিন্তু মেয়েরা ছেলেদের রূপান্তরিত সাধারণত হয় না, কিন্তু ছেলেরা মেয়েদের রূপান্তরিত হয়ে যায়। কিভাবে হয়? যে আমাদের যেহেতু একটা মেয়েদের ক্রোমোসোম আছে না, এই মেয়েদের ক্রোমোসোমের কাজ কিন্তু মেয়েদের স্ত্রী জননাঙ্গ তৈরি করা, সবকিছু করা, কিন্তু ওয়াই এর কারণে সে ক্ষমতা দেখাতে পারছে না। কিন্তু কখনো কখনো দেখা যায় বয়সন্ধিকাল পার হওয়ার পরে হঠাৎ করে ওয়াই এর থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে যায় এক্স ক্রোমোসোম। ক্ষমতাশালী যদি হয়ে যায় তখন সে কি করবে? 2 বছরের ব্যবধানে তার পুংজননাঙ্গ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে ফেলবে এবং ওখানে স্ত্রী জননাঙ্গ তৈরি করে ফেলবে, বুঝছো? মুখে দাড়ি থাকে খুলে পড়ে যাবে, দিয়ে একবার মেয়ে হয়ে যাবে। এবং বৈজ্ঞানিকরা এর কারণ হিসেবে দেখেছে এটা হয় হচ্ছে 15 বছর থেকে 50 বছরের মধ্যে এই হওয়ার সম্ভাবনা থাকে, তবে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে 15 থেকে 25, এই সময়টা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং কেন থাকে? বলা হচ্ছে তাদেরই হওয়ার আশঙ্কা, সেই সব ক্ষেত্রে মেয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেসব ছেলেরা মেয়েদের কথা বেশি ভাবে, বুঝছো? তাহলে কি হয়? তখন হচ্ছে এক্স ক্রোমোসোম শক্তিশালী হয়ে যায়, বুঝছো? তো যখন ধরো সে বেশি ভাবে, রাত্রে ঘুমানোর সময় হবে, সময় পেলে ভাবে, তখন এই এক্স ক্রোমোসোম কি হয়? শক্তিশালী হয়ে যায় এদের, তখন ওয়াই ক্রোমোসোম তখন দমন হয়ে যায় এবং তখন একটা ছেলে একটা মেয়েদের মধ্যে, বুঝতে পারছো? এবং হচ্ছে এরকম ঘটনা কিন্তু রাশিয়াতেও অনেক ঘটেছে। রুমমেট, দুইজন রুমমেট তো তোমার একই সাথে পড়াশোনা করে, তো একজন মনে করো ইয়ে হয়ে গেছে, আর ওকে তো কেউ বিয়ে করবে না সহজে, পরে বাধ্য হয়ে ওর বন্ধুকে বিয়ে করতে বাধ্য হয়ে দেখছে যে করার নাই, কি করবে? তারপরে বাচ্চা কাচ্চা সব হয়েছে, বাচ্চা কাচ্চা হয়। তাহলে এটা হওয়ার কারণ হলো একটাই, মেয়েদের এই ঝুঁকি কেন নাই? কারণ মেয়েদের তো দেখো, মেয়েদের তো ইয়ে নাই, মেয়েদের কি ওয়াই ক্রোমোসোম আছে, মেয়েদের নাই তো। মেয়েদের ওয়াই ক্রোমোসোম না থাকার কারণে মেয়েদের কিন্তু এই সম্ভাবনা নাই যে একটা মেয়ে ছেলে হবে, কিন্তু একটা ছেলে মেয়েদের রূপান্তরিত হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এই দেখো ছেলেদের মধ্যে একটা মেয়েদের ক্রোমোসোম আছে, এই যে এক্স, এটাই হলো ঝামেলা বাঁধা গেছে, এটাই হলো ছেলেকে মেয়ে বানায় ফেলে, বুঝছো? তাহলে যাতে হলো তোমরা আর কি মেয়েদের রূপান্তরিত না হও, তাহলে যেটা বললাম সেইটার ব্যাপারে সাবধান থাকতে হবে। তাহলে ওই 10 লক্ষে প্রতি 10 লক্ষে একজন ছেলে মেয়েদের রূপান্তরিত হয় গোটা পৃথিবী, বুঝছো? এবং এটা কিন্তু হুট করে এরকম না যে তুমি রাত্রে ঘুমায় আসো, সকালবেলা হঠাৎ করে তুমি দেখলে যে মেয়ে হয়েছে, এরকম না, কিন্তু 2 বছরের ব্যবধানে পরিপূর্ণ মেয়ে হয়ে যাবে, আস্তে আস্তে পরিবর্তন হবে। ওটা ধরো বাথরুমে গেলেই বুঝতে পারা যাবে, বাথরুমে গেলে বুঝতে পারবে, ওটা আস্তে আস্তে ছোট হবে, পুঞ্জননাঙ্গ ছোট হতে থাকবে, হ্যাঁ, বুঝছো?
তারপরে হচ্ছে যে শুক্রাশয়গুলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে আসবে, হ্যাঁ, এবং পুংজননাঙ্গ একবারে শেষ হয়ে যাবে। ওই জায়গাটাই 2 বছর ব্যবধান ওখানে স্ত্রীজনন হবে। এর মধ্যে দাড়িটারি হলেও সেটা খুলে পড়ে দেবে, যে একবারে একবারে কিন্তু যার যে হবে তার তো খারাপ লাগবে না? খারাপ লাগার কথা অবশ্যই। মানে যারা ধরো যেসব ছোটরা তোমাদেরকে ধরো ভাইয়া বলতো, তারা তো তোমাকে আবু বলতে শুরু করবে, তাহলে কেমন লাগবে? ঠিক না? খারাপ লাগবে না? যে তোমার ছোট ভাই বোন তোমাকে ভাইয়া বলে, 2 বছর পরে আর ভাইয়া বলা যাচ্ছে না। তখন অবশ্য ওইসব ছেলেরা বেশি, যারা মেয়ে হয়ে যায় তারা বোরখা ছাড়া বাইরে বের হয় না, মানে লজ্জায়। তখন কিন্তু বোরখা ইয়ের জন্য করে না, ওই লজ্জায় বলে দেয়। আর তখন কি যে ধরো তোমাদের মধ্যে কেউ হয়ে গেল, তখন তো তুমি এখানে বলবে না, তখন তো এইখানে বলবে ইসরায়েলের মধ্যে। কিন্তু ইসরায়েলের এটা নাই, কারণ ও সেফ কেন? কারণ ওর দেখো যে ওয়াই ক্রোমোসোম নাই। বুঝতে পারছো? তাহলে কত ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে সাবধান থাকতে হবে কিনা? হ্যাঁ, বলো তো যায় না, তোমাদের মধ্যে যদি কেউ হয়ে যায় সমস্যা। ঈদের পরে খুঁজছে দেখবেন, সেদিন দেখা যাচ্ছে কেউ ধরো বললো যে আমার কেমন কেমন মনে হচ্ছে, কি ব্যাপার, আমি হয়ে যাবো নাকি, সেই সমস্যা। ঠিক না? ঠিক না? তবে ছোটবেলায় হয় না বলে তোমার বয়সের কাল থেকে নিয়ে 50 বছরের মধ্যে হয়। মানে কি আমারও হওয়ার সম্ভাবনা আছে, এর মধ্যে হয়। আচ্ছা, তাহলে ইচ্ছাটা আরেকবার দেখো, আরেকবার খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আসলে বুঝে ফেলবা। পরে বাসায় পড়বা, দেখবে ক্লিয়ার হবে। তো ক্রোমোসোম হলো 46টা। বইয়ে দেখো ক্রোমোসোম গুলো কিন্তু দেয়া আছে, তাই না? যে এক সাইজের ক্রোমোসোম। তো বৈজ্ঞানিকরা এই ক্রোমোসোম গুলো দিয়ে এক সাইজে এইভাবে করে গণনা করতে আর কি। হ্যাঁ, এই যে এক সাইজের না, এইভাবে করে বৈজ্ঞানিকরা গণনা করে দেখছে মোট 46টা ক্রোমোসোম। তবে এরা কি করে, এরা সবসময় জোড়া জোড়া থাকে, এরা সবসময় জোড়া জোড়া। 23 জোড়া, হ্যাঁ 23 জোড়া, হ্যাঁ জোড়া জোড়া, এরা সবসময় জোড়া জোড়া থাকে। বুঝছো? তো সাধারণত যে এরা একই আকার আকৃতি বিশিষ্ট হয়, কিন্তু লাস্টের যে ক্রোমোসোম এক জোড়া, ছেলেদের ক্ষেত্রে এটা একটু ভিন্ন, একই আকার আকৃতি বিশিষ্ট হয় না। এক্স ক্রোমোসোম অনেক লম্বা হয়, আর ওয়াই ক্রোমোসোম হলো ছোট হয়। ওয়াই ক্রোমোসোম এর কাজ খুবই কম, যেহেতু ওয়াই ক্রোমোসোম মাত্র 231টা জিন বহন করে, আর এক্স ক্রোমোসোম প্রায় 30,000 জিন বহন করে। তাহলে কত জিন বহন করে? তাহলে ওর অনেক ক্ষমতা, অনেক কিছু বানাতে পারে। ওয়াই ক্রোমোসোম বেশি কিছু বানাতে পারে না। ও খালি একটা কাজেই পারদর্শী, ওই যে পুরুষদের পুংজননাঙ্গ বা ত্বক শক্ত করা, এইগুলো পারে। হ্যাঁ, তো এছাড়া ওর তেমন কোনো কাজ নেই। বুঝতে পারছো? তো এই জন্য এটা ছোট, যেহেতু জিন কম, এই জন্য ক্রোমোসোম ছোট। তো তাহলে সবগুলো কিন্তু একই আকার আকৃতি বিশিষ্ট হয়, তখন জোড়া জোড়া আছে ঠিক আছে, কিন্তু মূল্যে কয়টা হয়? কোনে 46টা। তাহলে মহিলাদেরও 46টা ক্রোমোসোম, পুরুষদেরও 46টা ক্রোমোসোম। আমরা জানি মিয়োসিস কোষ বিভাজন হয়। মিয়োসিস কোষ বিভাজনের সময় আমরা জানি যে 46টার অর্ধেক কয়টা? 23টা। তো 23টা হলেও তো একটা থাকবে যেটাকে সেক্স ক্রোমোসোম বলে, বা লিঙ্গ নির্ধারণ ক্রোমোসোম, লিঙ্গ নির্ধারণ ক্রোমোসোম, তাই না? তো ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। ছেলেদের ক্ষেত্রে যে এই যে একটা এক্স, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আর একটা হলো ওয়াই, এইভাবে থাকে। একটা এক্স আর একটা ওয়াই এভাবে থাকে। এই কারণে মিয়োসিস বিভাজনের সময় একটা মিয়োসিসে অর্ধেক দেখা যাচ্ছে এক্স ধারী হয়, অর্ধেক ওয়াই ধারী হয়। এখন নিষেক ক্রিয়ার সময় কোনটা মিলিত হবে এটা তো বলা মুশকিল। যদি ওয়াই ক্রোমোসোমটা মিলিত হয়, তাহলে নতুন যে জায়গাটা যাবে, মেয়েদের তো এক্স ছাড়া কিছুই নাই, তাই না? ওখানে যদি ওয়াইটা যায় তাহলে তো বাচ্চা ছেলে হলো, আর যদি ওখানে ওয়াই না যায় এক্স যায়, তাহলে অটোমেটিক্যালি মেয়ে হবে, কারণ ডবল এক্স মানে তো মেয়ে। কিন্তু একটা এক্স এর সাথে ওয়াই যদি চলে যায়, তাহলে এই কারণে আসলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ছেলে হবে না মেয়ে হবে, এটাতে মানুষের আসলে কোনো হাত নেই। বাচ্চা হওয়ার ক্ষেত্রে ছেলে না মেয়ে, এটা কারণ কোন ক্রোমোসোমটা যাবে এটা বলা মুশকিল। অনেকে আছে যে মেয়ের আশায় 5টা 6টা ছেলে নিয়ে নিছে, তাও মেয়ে হয়। আবার অনেকে আছে যে
যে মেয়ে হয়েছে 5টা 6টা, ছেলের আশায় অনেকগুলো নিয়ে, এরকম ঘটনা ঘটে না? মানে কি ওটা নিজের কোনো হাত নাই, তো তুমি তো এরকম না যে তুমি ডাউনলোড করে একটা ছেলে বা একটা মেয়ে নামাই নিবা, এরকম তো না, তাই না? যে গুগলে ইয়ে করলাম যে আমি একটা মেয়ে চাই, আমি একটা ছেলে চাই, ডাউনলোড করলাম, কম্পিউটার দিয়ে বেরিয়ে চলে আসছে, এরকম হলে তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু এটার নিয়ন্ত্রণ পুরোপুরি আল্লাহর হাতে, কোনটা যে মিলিত হবে এটা বলা মুশকিল, বুঝতে পেরেছো? তো এই জন্যই যে হচ্ছে এটা সম্পূর্ণ হলো আল্লাহর বিষয় যে কোনটা মিলিত হবে, মিলিত হওয়ার উপর ভিত্তি করে। এই জন্য এখানে দেখো ছবি দিয়েছে একটা, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, আর ছেলে হলেই দেখো ক্রোমোসোম বড় ছোট না, ওই আচ্ছা। আচ্ছা, তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ আসলে বুঝবে। এবার দেখো জেনেটিক ডিসঅর্ডার, পরের পৃষ্ঠা। জেনেটিক ডিসঅর্ডার, হ্যাঁ, বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা। শেষ করে দেবেন আজকে? না, আজকে ওটা শেষ করা যাবে না, আর সবাই আসলে